প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শিপ্রা শিকদার। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল আয়োজিত অনলাইন ক্লাস এর আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের আমার এটা প্রথম ক্লাস এবং আমার আলোচ্য বিষয় হবে জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান। আজ আমরা কথা বলবো তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন এই বিষয় নিয়ে। কোষ কি বা কোষ কাকে বলে, এই প্রশ্নের উত্তর আমরা জানি সবাই। তোমরা অবশ্যই বলবে যে জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। এখন যদি প্রশ্ন করি কেন, তখনও তো এই উত্তরও তোমার জানা আছে। তখন তুমি বলবে নিশ্চয়ই যে জীবন ধারণের জন্য যেসব জৈবিক কার্যাবলী দরকার হয় সেগুলি কোষের অভ্যন্তরে সংগঠিত হয়। তো এই কাকে বলে এবং কেন, এর উত্তরগুলো তোমরা অতি সহজেই দিতে পারবে। তো এই পর্যায়ে এসে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসে আমরা এর বিস্তৃত আরেকটু কিছু পড়ব। তোমরা নবম এবং দশম শ্রেণীতে কোষের বিভিন্ন অঙ্গাণুগুলোর গঠন, বৈশিষ্ট্য, কাজ এগুলো খুব সংক্ষেপে পড়ে গেছো। তো এই পর্যায়ে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমরা আরেকটু বিস্তারিত জানব। একটা বিষয় এই প্রেক্ষিতে বলা উচিত মনে করছি, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরবর্তী অর্থাৎ তোমাদের উচ্চশিক্ষার জন্য যে ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয় তোমাদেরকে, সেই ক্ষেত্রে তোমরা যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো, সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই চ্যাপ্টারে অনেকগুলো এমন ছোট ছোট অনেকগুলো তথ্য দেয়া আছে যেগুলো একটু সচেতনভাবে তোমাদের খেয়াল রাখতে হবে। এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ সময়ই তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্ন থাকে, সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং একটু বিস্তারিত তথ্য দিতে গিয়ে এই চ্যাপ্টারের কলেবরটাও একটু বেশি, হয়তো একটু সময় নিয়ে তোমাদের সেটা আয়ত্তে আনতে হবে। যাই হোক, কোষ বিষয়টা বললেই আমরা একজন বিজ্ঞানীর নাম প্রথমেই আসে। তিনি হচ্ছেন রবার্ট হুক, বিজ্ঞানী রবার্ট হুক। এনার জন্ম হচ্ছে 1635 সালে এবং মৃত্যু হচ্ছে 1703 সালে। তো এই ভদ্রলোক 1665 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডন এর কিউরেটর পদে নিয়োগ পেলেন। তো ওনার কাজটা ছিল যন্ত্রপাতির সংরক্ষণ। তো নিয়োগ পেয়েই উনি মনে করলেন যে পরবর্তী সভায়, অর্থাৎ ওখানে প্রতি সপ্তাহে একটা করে মিটিং হতো, সেখানে বিভিন্ন সায়েন্টিস্টরা তাদের আবিষ্কার সংক্রান্ত বিভিন্ন তথ্য এগুলো তুলে ধরতেন। তো তিনিও মনে করলেন, যেহেতু উনি জয়েন করলেন নূতন, তিনি মনে করলেন যে পরবর্তী সভায় উনি একটু নূতন কিছু উপস্থাপন করার চেষ্টা করবেন এবং তিনি ভাবলেন যদি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিছু একটা উপস্থাপন করা যায়। তো তিনি আরও একটা বিষয় লক্ষ্য করলেন যে কাঠের ছিপি অর্থাৎ শোলার তৈরি যে ছিপিগুলো, সেগুলো সলিড অর্থাৎ কঠিন, কিন্তু এগুলো পানিতে ভাসে। এর কারণ কি, ওনার প্রশ্ন আসলো ভেতরে। তো এর কারণ তোমরা দিতে পারো, কিন্তু তোমরা জানো, তোমরা পদার্থবিজ্ঞান ব্যবহার করে এর কারণটা বলে দিতে পারো। আর্কিমিডিস বহু আগে সেটা বলে দিয়েছেন। তিনি একটু অন্যভাবে চিন্তা করলেন এবং সেই চিন্তা থেকে তিনি এটার সেকশন তৈরি করলেন, প্রস্থচ্ছেদ করলেন, করে সেটা অণুবীক্ষণ যন্ত্রে দেখলেন। দেখার পরে তিনি এরকম কিছু গঠন ওনার চোখে পড়ল।
রকম কিছু গঠন উনি দেখতে পেলেন। এই গঠনটা দেখে ওনার একটা বিষয় মনে পড়ল যে বিভিন্ন আশ্রমে যে সন্ন্যাসীরা থাকেন তাদের থাকার যে ঘরগুলো, এরকম ছোট ছোট ঘরগুলো, এইগুলোর কথা মনে পড়লো, বা পাদ্রীরা যে থাকার জায়গা, এই রকম একটা কিছু মনে হলো। অনেকটা মৌচাকের মতো, মৌচাককে বাইরে থেকে দেখতে যেরকম ছোট ছোট খোপগুলো দেখা যায়, এরকম একটা জিনিস তিনি দেখতে পেলেন। এছাড়া ওই যে জেলখানায় যে কয়েদিরা থাকে, তো ওইগুলো তো ছোট ছোট কতগুলো কামরা, ছোট ছোট প্রকোষ্ঠ, এরকম তার মনে হলো। তো ওখান থেকে তিনি এই যে জিনিসগুলো, এই যে এইগুলো দেখলেন, প্রকোষ্ঠগুলো দেখলেন, এগুলোর নাম দিলেন তিনি সেল। এগুলোর নাম দিলেন সেল। যেটা আসলে আসলো সেলুলা থেকে। সেলুলা কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ। এটা ল্যাটিন শব্দ সেলুলা, ওখান থেকে সেল কথাটা তিনি বললেন। তো এবং তার এই পর্যবেক্ষণটা তিনি মাইক্রোগ্রাফিয়া নামক বইয়ে তিনি প্রকাশ করলেন। তো তবে এই সেল তিনি যে নামকরণ করেছিলেন, তো এইটাকেই পরবর্তীতে আমরা বাংলায় কোষ বলছি। তো জীববিজ্ঞানে কোষ বললে আমরা যেই বিষয়টাকে আসলে বুঝি সেটা কিন্তু উনি দেখেন নাই। আমরা কোষ বললে বুঝি একটা জীবিত সত্তা, কিন্তু তিনি দেখেছিলেন মৃত কোষ। তিনি জীবিত কোনো বস্তু দেখেন নাই, তিনি দেখেছিলেন মৃত কোষ। আসলে এই কোষ প্রাচীরগুলো তিনি দেখতে পেয়েছিলেন। তো পরবর্তীতে অ্যান্টনি ভান লিউয়েনহুক, অ্যান্টনি ভান লিউয়েনহুক, অ্যান্টনি ভান লিউয়েনহুক উনি 1674 খ্রিস্টাব্দে উনি জীবিত কোষ দেখতে পান প্রথম। যাই হোক, তারপরও রবার্ট হুককেই কোষবিদ্যার জনক হিসাবে আখ্যায়িত করা হয়। অবশ্য আধুনিক কোষবিদ্যার জনক বললে আমরা আরেকজনকে বুঝি, তিনি হচ্ছেন কার্ল পি সোয়ানসন। ওনাকে কার্ল পি সোয়ানসন, ওনাকে আধুনিক কোষবিদ্যার জনক আমরা বলে থাকি। তো এর পরবর্তী পর্যায়ে রবার্ট হুকের পরবর্তী পর্যায়ে বা লিউয়েনহুকের পরবর্তী বিভিন্ন সময়ে রবার্ট হুকের পরবর্তী পর্যায় থেকে লিউয়েনহুকের এই সময়টাতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে কোষ নিয়ে গবেষণা করেছেন এবং তারা বিভিন্নভাবে কোষকে সংজ্ঞায়িত করেছেন। সেই সংজ্ঞাগুলো আমরা একটু এখন দেখি। কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক, এটা বলেছেন জিন ব্রাকেট 1961 সালে। গঠনগত মৌলিক একক অর্থাৎ যে কোনো জীব কোষ নিয়ে গঠিত হবে। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মজননে সক্ষম জৈবিক ক্রিয়াকলাপের একক। তো যেটা অর্থাৎ একটা জীবিত কোষের জীবন ধারণের জন্য যেসব জৈবিক কাজ দরকার সেগুলো কোষের ভিতরে হয় এবং এটার একটা অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা সিলেক্টিভলি পারমিয়েবল একটা মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত থাকে এবং এটা
সেলফ রিপ্রোডাকশানে সক্ষম, অন্য কোনো মাধ্যম তার দরকার হয় না। এটা বললেন সিকাভিস, লুইস সিকাভিস 1963 সালে। এছাড়াও ডি রবার্টিস 1979 সালে বললেন কোষ হলো জীবের মৌলিক গঠনগত এবং কার্যগত একক, যেটা আমরা এখন যেটা জানি জীবের গঠন এবং কার্যগত একক হচ্ছে কোষ, এটা বললেন ডি রবার্টিস। এছাড়া কোষের বেশ কিছু বৈশিষ্ট্য আবিষ্কৃত হলো, সেগুলো কি কি আমরা একটু দেখি। জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক এবং আণবিক উপাদান কোষে থাকে। জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক উপাদান, অর্থাৎ একটা কোষের ভিতর, একটা কোষ গঠিত হওয়ার জন্য অনেকগুলো উপাদান দরকার। আমরা জানি কোষের ভিতর কী আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, বিভিন্ন অঙ্গাণুগুলো আছে। এইসব গাঠনিক উপাদানগুলো, এগুলো সবগুলো যেগুলো প্রয়োজনীয়, এগুলো সবই কোষের মধ্যে থাকে। আণবিক উপাদান, অনেকগুলো আণবিক উপাদানও আছে, যেমন ডিএনএ আছে, আরএনএ আছে, প্রোটিন আছে, বিভিন্ন জৈব উপাদানগুলো আছে। প্রয়োজনীয় কাঁচামাল এরা ভেতরে গ্রহণ করতে পারে। প্রয়োজনীয় কাঁচামাল, কাঁচামাল বলতে আমরা কি বুঝি, কোনো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য যে জিনিসগুলো দরকার হয় সেগুলো হচ্ছে কাঁচামাল। তাহলে কি কি প্রোডাক্ট, যেমন এখানে শক্তির কথা বলা হয়েছে, শক্তি উৎপাদন করার জন্য খাদ্য দরকার, পানি দরকার, অক্সিজেন দরকার আমাদের উচ্চতর জীবে, সেইগুলো হচ্ছে কাঁচামাল। এগুলো ওরা কোষের ভিতর গ্রহণ করতে পারে এবং এই কাঁচামালগুলো ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি এরা সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষণ করতে পারে। প্রয়োজনীয় অণু কারা? ডিএনএ অণু সংশ্লেষণ হয়, প্রোটিন অণু সংশ্লেষণ হয় কোষের ভেতরে। এই অণুগুলোর কোষের মধ্যেই সংশ্লেষণ করতে পারে। এদের বেড়ে ওঠা অর্থাৎ বৃদ্ধি, এটা হচ্ছে সুনিয়ন্ত্রিত। হ্যাঁ, নিয়ন্ত্রণের অভাব কখনো হতে পারে, সেটাকে আমরা সমস্যা হিসাবে চিহ্নিত করি। উত্তেজনার প্রতি সাড়া দিতে, বাইরে যে কোনো উত্তেজনায় কোষ সাড়া দিতে পারে এবং বাইরের পরিবেশ যদি কোনো পরিবর্তন হয়, কোনো পরিবর্তনেও কোষ কী করতে পারে, একটা স্থিতিশীল অবস্থা, হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে এবং যখন প্রয়োজন হয় সময়ের পরিবর্তনে যদি পরিস্থিতিটা নিজের প্রতিকূলে যায়, তখন সে ওই অবস্থায় অভিযোজিত হতে পারে, অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পারে। তো এই বৈশিষ্ট্যগুলো কোষের মধ্যে দেখা যায়। এখন আসি আমরা কোষ কত বড়। কোষের আকার নিয়ে বলতে গেলে কোষ বিভিন্ন আকারের হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা আণুবীক্ষণিক, অর্থাৎ দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র দরকার। তবে আমরা খালি চোখে দেখতে পাই এবং এরকম কোষ বেশ আছে। আমরা যে কোনো পাখির ডিমের কথা যদি বলি তাহলে সেগুলো আমরা সবগুলোই খালি চোখে দেখতে পাই। সবচেয়ে বড় কোষ, সর্ববৃহৎ কোষ হচ্ছে উট পাখির ডিম, যেটার আকার হচ্ছে 17 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার, 17 বাই 12.5 সেন্টিমিটার উট পাখির ডিম। এবং সবচেয়ে ছোট হচ্ছে মাইকোপ্লাজমা, সবচেয়ে ছোট কোষ। ছোট মাইকোপ্লাজমা, এটা 0.1 মাইক্রন থেকে 0.3 মাইক্রন পর্যন্ত এরকম হতে পারে। তো এই মাইকোপ্লাজমা এরা কারা? এরা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মাঝামাঝি। ভাইরাসকে তো আসলে আমরা কোষ বলি না, এটা জাস্ট একটা রাসায়নিক সত্তা, আর ব্যাকটেরিয়ার চেয়ে এটা ছোট।
ভাইরাস থেকে একটু বড়, ব্যাকটেরিয়ার চেয়ে ছোট, এই রকম অবস্থায় আছে মাইক্রোপ্লাজমা। তো এটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ। এছাড়া সবচেয়ে লম্বা কোষ আমাদের দেহেই থাকে, সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মানুষের কি মোটর নিউরন। আমাদের মোটর নিউরন। এটার দৈর্ঘ্য, মোটর নিউরন দৈর্ঘ্য হচ্ছে 1.37 মিটার। এটা প্রায়, এটা হচ্ছে আমাদের এখানে স্পাইনাল কর্ড, আমাদের স্পাইনাল কর্ডের থেকে শুরু করে, স্পাইনাল কর্ডের গোড়া থেকে শুরু করে আমাদের পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত এটা বিস্তৃত। তো যাই হোক, তো এই যে কোষ নিয়ে অনেকগুলো কথা আসছে, অনেকগুলো বিষয় এখানে আসছে। এই সমস্ত বিষয়, কোষ নিয়ে যে বিষয়গুলো জীববিজ্ঞানের যে শাখায় আলোচিত হয় সেগুলো হচ্ছে কোষ, সেটা হচ্ছে কোষবিদ্যা। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায়, তাহলে কোষবিদ্যা বলতে আমরা কি বুঝবো? জীববিজ্ঞানের যে শাখায় কোষের আকার, অঙ্গাণুগুলোর গঠন, গঠনের মধ্যে আবার ভৌত এবং রাসায়নিক গঠন, তারপরে বিভাজন, বৃদ্ধি, বিকাশ, জৈবিক কাজ, এই সব বিষয় যেখানে আলোচিত হবে সেটা হচ্ছে কোষবিদ্যা। তো কোষবিদ্যা, কোষের, তাহলে আমরা কোষবিদ্যায় কোষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত হয়। এখন আসি আমরা কোষ তত্ত্ব বা সেল থিওরি। কোষতত্ত্ব বলতে গেলে দুজন বিজ্ঞানীর নাম প্রথমেই আসে। একজন হচ্ছে, দুজনই জার্মান বিজ্ঞানী, একজন উদ্ভিদ বিজ্ঞানী, একজন প্রাণী বিজ্ঞানী। জ্যাকব স্লেইডেন, উনি একজন উদ্ভিদ বিজ্ঞানী, এবং থিওডর শোয়ান, উনি একজন প্রাণী বিজ্ঞানী। ওনারা দুজন, অর্থাৎ স্লেইডেন ও শোয়ান, ওনারা 1838 এবং থেকে 39 সালের মধ্যে এই কোষ তত্ত্বটা বা সেল থিওরিটা প্রদান করেন। এটা কি, তা আমরা এটা একটু দেখি। স্লেইডেন এবং শোয়ান 1838 এবং 39 সালের মধ্যে ওনাদের যে তথ্যগুলো, সেগুলো হচ্ছে কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। জীবন্ত সত্তার গাঠনিক মানে একটা জীবিত বস্তু, অর্থাৎ একটা জীবের গঠনগত, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। সাংগঠনিক একক কেন বলা হয়েছে? কারণ একটা সেলের মধ্যে অনেকগুলো উপাদান থাকে তার। যেমন কি আছে, বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিওপ্লাজম আছে। তো এই প্রত্যেকটা উপাদানের এক একটা নির্দিষ্ট কার্যক্রম আছে এবং সব কিছু মিলিয়ে একটা কোষের কার্যক্রমটা নির্ধারিত হয়। শারীরবৃত্তীয়, অর্থাৎ একটা জীবিত বস্তু, অর্থাৎ একটা জীব তার জীবন ধারণের জন্য যে শারীরবৃত্তীয় কাজগুলো দরকার সেগুলো কোষের মধ্যেই থাকে। এবং একটা জীব গঠনের জন্য, অর্থাৎ এক কোষী হোক বা বহুকোষী, তার গঠন করার জন্য কোষ দরকার হয়, অর্থাৎ কোষ দিয়েই জীবদেহটা তৈরি হয়। কোষ হলো জীবনের মৌলিক একক। আবার বলছে কোষ হচ্ছে বংশগতির একক। তো বংশগতির একক কেন বলা হলো? বংশগতি বলতে আমরা কি বুঝি? বংশগতি বলতে বুঝি আমরা
একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে তার বংশগত বৈশিষ্ট্যগুলোর স্থানান্তর হওয়ার যে প্রক্রিয়া, তো আমাদের কোষের মধ্যে আমাদের ক্রোমোজোমে যে ডিএনএগুলো আছে সেগুলো আমাদের বংশগতি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বহন করে নিয়ে যায়। তো ওখান থেকে আমরা কোষকে বংশগতির একক হিসাবেও বলতে পারি। এই পয়েন্টগুলো, এই বিষয়গুলো হচ্ছে স্লেইডেন এবং সোয়ান বললেন 1838 থেকে 39 সালের মধ্যে। এরপরে আরেকজন বিজ্ঞানী ভার্চু, উনি বললেন জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষ তৈরি হয়। অর্থাৎ আগে সৃষ্ট যে কোষটা সেটা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হতে পারে। তো এই সবগুলো তথ্য মিলিতভাবে মডার্ন সেল থিওরি বা আধুনিক কোষতত্ত্ব মডার্ন সেল থিওরি হিসাবে প্রতিষ্ঠা পায়। তো আমরা এখন আসব কোষের প্রকারভেদ। কোষ কয় রকম হতে পারে? কোষের প্রকারভেদে প্রথমে আমরা শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে প্রকারভেদটা দেখি। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার। কি কি দেখি আমরা? এক হচ্ছে দেহকোষ এবং দুই হচ্ছে জনন কোষ। দেহকোষ বললেই বোঝা যাচ্ছে, নামকরণের মধ্যে আছে, এটা আমাদের দেহ গঠন করে, আমাদের দেহের বিভিন্ন অঙ্গ তন্ত্র এগুলো গঠন করে। আমরা জানি অনেকগুলা কোষ অনেক যখন একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করে তাকে আমরা টিস্যু বলি। তার কতগুলো টিস্যু একত্রিত হয়ে একটা অঙ্গ তৈরি করে, কিছু অঙ্গ একত্রিত হয়ে তন্ত্র তৈরি করে এবং অনেকগুলো তন্ত্র মিলে একটা জীবদেহ তৈরি হয়। তো ওই দেহকোষ দ্বারা এই বিভিন্ন টিস্যু অঙ্গ তন্ত্র এগুলো তৈরি করে। আর জনন কোষ এটা কি? আচ্ছা, দেহকোষের ক্ষেত্রে আমরা যারা উন্নত জীব, আমরা যে উচ্চ শ্রেণীর জীব, আমাদের ক্ষেত্রে সেটা ডিপ্লয়েড, অর্থাৎ দেহকোষগুলো ডিপ্লয়েড অবস্থায় থাকে, 2n ক্রোমোজোম বিশিষ্ট হয়, অর্থাৎ 2 সেট ক্রোমোজোম এদের মধ্যে থাকে। আর জনন কোষ হচ্ছে যেটা আমরা যারা উচ্চ শ্রেণীর জীব, সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে যারা বংশবৃদ্ধি করে তাদের ক্ষেত্রে তাদের জননাঙ্গে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় সেগুলো হচ্ছে জনন কোষ। অর্থাৎ জনন কোষে n সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ জনন কোষগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। এরপর আসি আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ। প্রোক্যারিওটিক সেল। আর দুই হচ্ছে সুকেন্দ্রিক কোষ। এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো আদি কোষ কি? আদি কোষ নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, অর্থাৎ নিউক্লিয়াস আদি ধরনের প্রোক্যারিওটিক, প্রো মানে হচ্ছে প্রাক, মানে বিফোর, আর ক্যারিওটিক কথাটা আসছে ক্যারিয়ন, নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াস গঠনের পূর্ববর্তী অবস্থা যে সমস্ত কোষে, এরাই হচ্ছে প্রোক্যারিওটিক সেল
বা প্রাক কেন্দ্রিক কোষ বা আদি কোষ বা প্রোটোসেল বলে থাকি আমরা। আর ইউক্যারিওটিক সেল কি হবে? ইউক্যারিওটিক সেল হচ্ছে যাদের নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াসে যেসব উপাদানগুলো থাকা দরকার সবগুলো উপাদানই আছে, এরা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তা আদিকোষী জীবদের অর্থাৎ আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষদের আমরা আদিকোষী জীব বা প্রোক্যারিওটিক জীব বলে থাকি। এদের বৈশিষ্ট্যগুলো কি কি? এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের কোষে কোনো আবরণীযুক্ত অঙ্গাণু থাকে না, এমনকি নিউক্লিয়াসের বাইরেও কোনো আবরণ থাকে না, অর্থাৎ আবরণীযুক্ত কোনো অঙ্গাণু এখানে নেই। তারপরে কি, এদের রাইবোজোম হচ্ছে 70S, এদের মধ্যে রাইবোজোম আছে, রাইবোজোমটা 70S। এই S হচ্ছে কি? S হচ্ছে, এটা নিয়ে আমরা রাইবোজোম পড়ার সময় আরেকটু বলবো, হেডবার্গ ইউনিট। তো উচ্চ শ্রেণীর উদ্ভিদে সেটা হয় 80S। তারপরে এদের বিভাজন হয় হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় বা এমাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়, এবং এদের প্রোটিন থাকে, কোষে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে নন হিস্টোন যুক্ত প্রোটিন, এবং এদের ডিএনএটা হচ্ছে সার্কুলার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ থাকে, এবং এটা নিউক্লিয়াসে ছড়ানো অবস্থায় থাকে। এটাকে আমরা বলি নিউক্লিয়েট। নিউক্লিয়েট এটা কি? যে বৃত্তাকার ডিএনএটা কোষের মধ্যে ছড়ানো অবস্থায় থাকে, এটা হচ্ছে নিউক্লিয়েট। তো আমরা আজকে মোটামুটি এর মধ্যে শেষ করব। সুকেন্দ্রিক কোষ নিয়ে একটু বিস্তারিত আলোচনা আমরা আগামী ক্লাসে পড়ব। সেক্ষেত্রে আমরা একটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের গঠন বর্ণনার মাধ্যমে সুকেন্দ্রিক কোষের ব্যাখ্যায় আমরা যাব। তো আমরা আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।